আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি মালায়ালাম পুরস্কারপ্রাপ্ত ড্রামা মুভি, যে মুভির নাম হে জুড। মুভিটিতে আমরা দেখব একটি ছেলে যার মাথায় বুদ্ধিশুদ্ধি কম থাকার কারণে তাকে কেউ পছন্দ করে না, এমনকি নিজের বাবার কাছেও সবসময় অপমানিত হতে হয় তাকে। কিন্তু হঠাৎ করে এই ছেলেটার জীবন পাল্টে যায়, আর সে একদিন এমন একটি কাজ ঘটিয়ে ফেলে যা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাকে সবাই সম্মান করতে শুরু করে। তো চলুন আর বেশি দেরি না করে মুভির কিছু ঝলক দেখিয়ে মুভিটি শুরু করা যাক। ఫుడ్ కి ఇంత టైం రెస్ట్రిక్షన్స్ ఉంటాయి. అదే ఎంత Get lost. జరుగుతున్నప్పుడు ఈ కరెంట్కి అసలు సెన్సే లేదు. ఐఎమ్ ఆల్సో సారీ. త్వరగా రా. মুভির প্রথমে আমরা একজন আঙ্কেলকে দেখতে পাই যার নাম ডোমরি। তার একটা ছোট দোকান আছে যেখানে সে বিভিন্ন দেশের কিছু ইউনিক জিনিস সংগ্রহ করে বিদেশি ফরেনারের কাছে সেল করে থাকে। তো একদিন দুজন ফরেনার তার দোকানে এসে একটা জিনিস পছন্দ করলে ডোমরি বলে, স্যার আপনাদের সত্যি পছন্দ আছে, এই রকম জিনিস এই পৃথিবীতে মাত্র দুটো আছে, একটা আছে লন্ডনের মিউজিয়ামে আর একটা এই যে এখানে আমার কাছে। আপনি খুবই লাকি যে এই জিনিসটা পেয়ে গেলেন। ফরেনাররা তো মনে মনে খুব খুশি হয়ে যায়। তারা বলে, এটার দাম কত? দেখুন আমার টাকা পয়সার তেমন কোনো লোভ নেই, আপনারা ৬,০০০ টাকা দিলেই এটা আপনাদের দিয়ে দিব, যান। ফরেনার রাজি হলে ডোমরি তাদের ক্যাশ কাউন্টারে নিয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে টেবিলের নিচে ওই রকম সেম জিনিস আরও অনেকগুলো রাখা রয়েছে, যেগুলো ঠিক এই রকম বাটপারি করেই ডোমরি অন্য কাস্টমারদের কাছে বিক্রি করবে। এরপর সিন চলে আসে ডোমরির বাসায়, যেখানে তার স্ত্রী মারিয়া জিসাসের কাছে প্রার্থনা করে বলতে লাগে, হে গড, আমার ছেলেটাকে ঠিক করে দাও, আর কতকাল ওকে বলদ করে রাখবা? ওকে যে এইরকম দেখতে আমার একটুও ভালো লাগে না। আমার মেয়ে অ্যান্ড্রিয়াকে তুমি কত চালাক বানাইছো, কিন্তু ছেলেটাকে কেন এত বলদ বানাইলা? আর তখনই আমরা একজন ছেলেকে দেখতে পাই, এর নাম জুড, যে একটি মোবাইল কোম্পানিতে কাজ করে। তো সারাদিন কাজ শেষ করার পর সে বাসায় ফিরে যখন তার পরিবারের সঙ্গে ডিনার করতে বসে, তখন সে যেন মোবাইলে কি দেখতে লাগলে তার বোন অ্যান্ড্রিয়া তাকে জিজ্ঞাসা করে, এই ভাইয়া তুই কি দেখিস মোবাইলে? জানিস বোন, সমুদ্রের 10 মিটার নিচে সমস্ত কালার উল্টোপাল্টা দেখায়, যেমন ধর রক্তের কালার লাল, কিন্তু সমুদ্রের 10 মিটার নিচে গিয়ে তুই যদি দেখিস তাহলে দেখবি রক্তের রং নীল। ভাইয়া তুই তোর জ্ঞান মারা বন্ধ করবি। যে পানিতে পা দিতেই ভয় পায় সে নাকি সমুদ্রের গভীরে কি ঘটছে তাই নিয়ে রিসার্চ করছে, ভাবা যায়? ডোমরি বলে, বাবা তোর অনেক রিসার্চ হয়েছে, এবার রিসার্চ বন্ধ কর বাপ, আমার খুব ক্ষুধা লাগছে। এর মাঝেই জুডের মা মারিয়া রাতের খাবার নিয়ে এসে সবাইকে খেতে দেয়। সবাই খাওয়া শুরু করলেও জুড চুপচাপ বসে থাকে। জুডের বাবা বলে, কি ব্যাপার জুড, তুমি খাওয়া শুরু করছো না কেন? বাবা আমার খাওয়ার টাইম এখনো হয়নি, আরো 15 সেকেন্ড পর আমি খাওয়া শুরু করব। আর মা তুমি আমাকে এসব সবজি মবজি কি দিছো? তুমি জানো না যে এই সময় আমি কোনো গ্রিন ভেজিটেবলস খাই না? জুড মাঝে মাঝে একটু খাবার চেঞ্জ করেও খেতে হয় না, তুমি এগুলো এক্ষুনি সরাও। অ্যান্ড্রিয়া বলে, ভাইয়া মা বলে তোর এত অত্যাচার সহ্য করছে, ভাবি আসলে না তোর সকাল বিকাল চুলের মুটকি ধরে নাড়াবে, তখন বুঝবি কত ধানে কত চাউল। জুডের বাবা বলে, অ্যান্ড্রিয়া তোর ভাইয়ার জন্য এই জন্মে কোনো মেয়ে পাওয়া যাবে না, বুঝছিস? জুড বলে, বাবা আমার জন্য মেয়ে পাওয়া যাবে না মানে? আমি মেয়ে দিয়ে কি করব? ভাইয়া মেয়ে দিয়ে কি করে? তোর সাথে বিয়ে দিবে। কেন? বিয়ে করে কি হয়? সবাই তো এই পোলার কথা শুনে চুপ। এরে তারা কেমনে বুঝাবে যে বিয়ে করে কি হয়? জুটের বাবা তো ছেলের এইসব কথা সহ্য করতে না পেরে খাওয়া দাওয়া ছেড়ে সেখান দিয়ে উঠে চলে যায়। সিন চলে আসে পরদিন সকালে। জুডের মা অর্থাৎ মারিয়ার এক বান্ধবীর মেয়ে লিটি, তার সাথে জুটের বিয়ে দিবে বলে তারা জুটকে নিয়ে সপরিবারে লিটিদের বাড়িতে গেছে। কিন্তু জুড এই বিষয়ে কিছুই জানতো না, তাই সে যেন কিরকম নার্ভাস ফিল করতে লাগে। এদিকে জুডের বাবা মনে মনে ভাবে যে এই ক্যাবলা পোলারে যদি একটু বিয়ে দেওয়া যায় তাহলে ওর বউই ওকে পিটিয়ে ঠিক করতে পারবে। তাই সে লিটির পরিবারের সাথে জুডের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলতে লাগে। সে লিটির বাবাকে বলে, আমার ছেলে বলে বলছি না, ও সত্যিই খুব ভালো, কোনো নেশা নেই, কোনো ভালো বন্ধু নেই, না মানে কোনো বন্ধু নেই, তারপর ওর মাথাও দারুণ, ম্যাথামেটিক্স আর সায়েন্সে ও যে কোনো কাউকে হার মানিয়ে দিবে। তাছাড়া আমার ব্যবসার সমস্ত হিসাব নিকাশ তো আমার ছেলেই রাখে। জুডের এইসব প্রশংসা শুনে তো লিটি মাঝে মাঝে জুডের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে ভাবে যে সে অনেক ভাগ্য করে এই রত্নটা পাইছে। সবার তো ছেলে খুব পছন্দ,
তাই লিটির সঙ্গে জুটকে আলাদাভাবে কথা বলার জন্য একটু আড়ালে পাঠানো হলে জুট তো লিটির দিকে লজ্জায় তাকাতেই পারে না। এর মাঝেই একজন এসে তাদের লাড্ডু খেতে দিয়ে গেলে লিটি একটা লাড্ডু হাতে নিয়ে বলে, তুমি লাড্ডু খাবে? না, আমি লাড্ডু খাবো না। কেন? লাড্ডু তো খুব ভালো জিনিস, আমি তো খুব পছন্দ করি। লাড্ডুতে 185 গ্রাম ক্যালোরি থাকে, 15 গ্রাম ফ্যাট থাকে। আমি লক্ষ্য করেছি তুমি আগেও একটি লাড্ডু খেয়েছো, তার মানে তুমি অলরেডি 30 গ্রাম ফ্যাট খাচ্ছ। জুডের কথা শুনে লিটির হাতের লাড্ডু হাতেই থেকে যায়। সে ওই লাড্ডুটা যে আবার মুখে নিবে সেই সাহস আর পায় না। লিটি ধীরে ধীরে জুডকে বলে, আমি কি সত্যিই মোটা? জুড লিটির দিকে তাকিয়ে বলে, তোমার বয়স কত? এই তো 25 চলছে। জুড অনেক হিসেব নিকেশ করে বলে, হ্যাঁ তুমি একটা মোটু। এই কথা শুনে তো লিটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর জুডের এই একটা কথার কারণে তার বিয়েটাও ভেঙে যায়। এরপর বাড়ি ফেরার সময় জুডের বাবা জুডকে বলে, আচ্ছা জুড, তুই কি এমন কাউকে চিনিস যে লাড্ডু খেয়ে এক্সট্রা ক্যালোরির কারণে মারা গেছে? বাবা, আমি তো শুধু তাকে সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা বুঝিয়েছি। দেবো না কানের নিচে, শালা বড় সায়েন্টিস্ট, তোর আর এই জন্মে বিয়ে হবে না। জুড আর কি করে, বেচারা বাপের বকাঝকা খেয়ে চুপচাপ বসে থাকে। পরদিন সকালে জুডের বাবা জুডকে তার দোকানে নিয়ে যায় কিভাবে ব্যবসা করতে হয় সেটা শেখানোর জন্য। জুড দোকানে এসে এটা সেটা ঘাটতে লাগলে হঠাৎই দোকানে কাস্টমার এসে একটা জিনিস পছন্দ করলে জুডের বাবা সেই একই টেকনিক কাজে লাগিয়ে বলতে লাগে, আরে ম্যাডাম, আপনি তো সেই জিনিস পছন্দ করছেন। এই পৃথিবীতে এই জিনিস একটাই আছে যেটা আমার দোকান ছাড়া আর কোথাও পাবেন না। আপনি খুব লাকি যে এই জিনিসটা পেয়ে গেলেন। কাস্টমার বলে, এটার দাম কত? এটার দাম মাত্র 9,000 টাকা। এর মাঝেই জুড ওই রকম সেম কিছু জিনিস নিয়ে এসে বলে, বাবা তুমি মনে হয় ভুলে গেছো, এই জিনিস তো আমাদের দোকানে আরো অনেক আছে। কাস্টমাররা জুডের দিকে তাকিয়ে তো অবাক। জুডের বাবা তো রেগে আগুন হয়ে জুডের কাছে এসে বলে, এই ছাগল, তোর এগুলো নিয়ে আসতে কে বলছে? তুই এখান থেকে যাবি না জুতা দিয়ে পিটাবো? জুড সেখান থেকে চলে যেতে লাগলে কাস্টমাররাও তার পিছে পিছে চলে যায়। জুডের বাবা বলে, ম্যাডাম প্লিজ নিয়ে যান, 1,000 টাকায় দিয়ে দেবো, প্লিজ নিয়ে যান না। কিন্তু কে শোনে কার কথা? কাস্টমাররা তো জিনিস না নিয়ে সেখান থেকে চলে যায়। এর মাঝেই একটা ফোন আসলে জুডের বাবা ফোন রিসিভ করে জানতে পারে যে তার বাবার বোন অলিভিয়া যখন তার বাসার সামনে নারিকেল গাছের নিচ থেকে হাঁটাচলা করছিল তখন একটা নারিকেল তার মাথায় পড়ে তার মৃত্যু হয়েছে। দেখছেন জ্বালা, কতভাবে মানুষের মৃত্যু হয়। তো এই অলিভিয়া জুডের বাবা আর জুডকে ভীষণ ভালোবাসতো, তাই তার সমস্ত সম্পত্তি তাদের দুজনের নামে অনেক আগেই লিখে দিয়েছে, কারণ তার নিজের বলতে এই জুডের বাবা ছাড়া আর কেউ নেই। আর সেটাও জুডের বাবা অলিভিয়ার পার্সোনাল অ্যাডভোকেটের কাছ থেকে আজকেই জানতে পারে। তো এই খবর শুনে জুডের বাবা তো পরিমরি করে যত তাড়াতাড়ি সম্ভব তার বউ এবং ছেলেকে নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর দোকানের সমস্ত ভার তার মেয়ে অ্যান্ড্রিয়াকে দিয়ে যায়। অলিভিয়ার বাসা গোয়া বলে একটি জায়গায়। তো গোয়ায় পৌঁছানোর পর সুষমা বলে একজন জুডের বাবাকে দেখে তার কাছে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি অলিভিয়াকে বলছিলাম যে নারিকেল গাছটা কেটে ফেলুন, কিন্তু আমার কথা শোনেনি। যদি শুনতো তাহলে আজকে এই দিনটা আসতো না। এই সুষমা হচ্ছে অলিভিয়ার খুব বিশ্বস্ত একজন লোক, যে বহু বছর ধরে অলিভিয়াকে দেখাশোনার কাজ করত। এবার সুষমা সবাইকে বাসার ভিতর নিয়ে গিয়ে সবার রুম দেখিয়ে দিয়ে যখন জুডকে তার রুমে নিয়ে যায় তখন জুড ঘরের জানলা খুলে দূরে একটা লোককে দেখতে পেয়ে সুষমাকে বলে, আন্টি এটা কে? ইনি হলো এই বাড়ির ভাড়াটিয়া, এর নাম শিবাস্টিন। এনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ইনি তার মেয়ে ক্রিস্টালকে নিয়ে এই বাড়িতে ভাড়া আছে। তবে এরা তেমন সুবিধার লোক না, তুমি এদের সাথে কখনো কথা বলতে যাবে না। এই বলে সুষমা চলে গেলে সেই লোকটা অর্থাৎ শিবাস্টিন জুডকে দেখতে পেয়ে তার হাতে থাকা লাল পানির বোতলটা জুডকে দেখিয়ে বলে, হাই, চলবে নাকি? জুড বলে, ছি। এই বলে সে সেখান থেকে চলে গেলে সিন চলে আসে জুডের বাবার কাছে। অলিভিয়ার অ্যাডভোকেট যখন জুডের বাবাকে অলিভিয়ার সমস্ত সম্পত্তির দলিলপত্র পড়ে শোনাচ্ছিল তখন জুডের বাবা ঘরের সমস্ত জিনিস খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে, আর মনে মনে ভাবতে থাকে যে কোন জিনিসটা কত টাকায় বিক্রি করলে তার কত লাভ হবে। আর এত দামি দামি জিনিসপত্র দেখে তার মনের ভিতর তো আনন্দ আর ধরে না। তো উকিলের সবকিছু বোঝানো হয়ে গেলে সেই রাতে সে যখন সম্পত্তির সমস্ত দলিলপত্র ভালোভাবে চেক করে গুছিয়ে রাখছিল তখন হঠাৎ তারা একটা গানের শব্দ শুনতে পায়। ধুর, এত রাতে আবার গানের আওয়াজ আসে কোথা থেকে? এই বলে জুডের বাবা বাহিরে বেরিয়ে আসলে দেখতে পায় তাদের ভাড়াটিয়া তার মেয়েকে নিয়ে বসে বসে গান করছে। সুষমা বলে, এরা রোজ রাতেই এইরকম ভাবে গান করে। অলিভিয়া কানে কম শুনতো তো তাই তার কোনো অসুবিধা হতো না, কিন্তু আমি এদের জ্বালায় অতিষ্ঠ। জুডের বাবা বলে, দাঁড়াও, ওদের গান গাওয়া আমি কালকে বাইর করছি।
পরদিন সকাল হতে না হতেই জুডের বাবা ভাড়াটিয়ার বাসায় গিয়ে হাজির হয়। ভাড়াটিয়ার বাসায় গিয়ে জুডের বাবা বলে, এই যে কেউ আছেন? অনেকক্ষণ ডাকাডাকির পর বাসার পিছন দিক থেকে সেবাস্টিন এসে বলে, সকালবেলা এভাবে এসে চিল্লাচিল্লি করছেন কেন? কে আপনি? আমি এই সম্পত্তির মালিক। ও, আপনি মালিক? কেমন আছেন স্যার? ভালো তো? আসেন, ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। আমি এখানে চা খেতে আসিনি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা ফাঁকা করে দিন, আমি সম্পত্তি বিক্রি করব। ও আচ্ছা, হ্যাঁ আপনি আপনার সম্পত্তি বিক্রি করতেই পারেন, কিন্তু স্যার একটা ছোট্ট সমস্যা আছে। মানে? এই নিন, এই কাপটা একটু ধরেন। না না, আমি এখন চা খাবো না। আরে স্যার, আপনি কেন খাবেন? আমিই খাবো, একটু কাপটা ধরেন, আমি এক্ষুনি আসছি। এই বলে সেবাস্টিন বাসার ভিতরে গিয়ে একটা কাগজ এনে ডমরিকে দেখিয়ে বলে, দেখেন স্যার, মিসেস অলিভিয়ার কাছ থেকে আমি এই বাসায় 5 বছর থাকবো বলে একটা এগ্রিমেন্ট করেছিলাম। সেই টাইম পিরিয়ড শেষ হতে এখনো 2 বছর বাকি, তাই এই চুক্তি অনুযায়ী আমি আরো 2 বছর এখানেই থাকবো। এই, তুমি কি আমাকে ভয় দেখাও? আমি তোমাকে এই বাসা ছাড়া করেই ছাড়বো। তোমার সাথে আমার কোর্টে দেখা হবে। এই বলে ডমরি চলে যেতে লাগলে সেবাস্টিন বলে, আরে স্যার, চায়ের কাপটা কি আমাকে কোর্টে বসেই ফেরত দিবেন? ডমরি তখন চায়ের কাপটা ফেরত দিয়ে সেখান থেকে চলে গেলে সিন চলে আসে সমুদ্র সৈকতে। তাদের বাসা থেকে সমুদ্র সৈকত বেশি দূরে না, তাই জুড সমুদ্র সৈকতে ঘুরতে বেড়ালে হঠাৎই একটা কুকুর তার কাছে এসে ঘেউ ঘেউ করতে লাগে। এর মাঝেই দূর থেকে একটা মেয়ে কুকুরটির নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গেই কুকুরটি সেই মেয়েটির কাছে চলে যায়। এই কুকুরটির নাম ফিগো। আর তখনই জুডের রিস্ট ওয়াচে অ্যালার্ম বেজে ওঠে, কারণ এখন তার নাস্তা করার সময়। তাই সে ওই সমুদ্র সৈকতের পাশেই একটি খাবার দোকানে গিয়ে কিছু খাবার অর্ডার দেয়। আর এই দোকানটি হচ্ছে সেই মেয়েটি, যে মেয়েটি একটু আগে তার কুকুরটিকে ডেকে নিয়ে এসেছিল। কিন্তু মেয়েটা তার খাবার তৈরি না করে তার কিছু বন্ধুর সাথে গল্প করছিল। এই দেখে জুড বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আমার নাস্তা করার সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার খাবারটা দিন। এরপর মেয়েটি খাবার তৈরি করে তার কাছে নিয়ে আসলে জুড বলে, এই যে, হ্যালো ম্যাডাম, এই খাবারটা ভালোভাবে তৈরি হয়নি, এটার দুপাশে সমানভাবে ফ্রাই করে নিয়ে আসুন, না হলে এই খাবার আমার লাগবে না। মেয়েটা আর কি করে, তাই বাধ্য হয়েই তার হাত থেকে পাউরুটিটা নিয়ে আবার ভালোভাবে ফ্রাই করে জুডের কাছে নিয়ে এসে বলে, দেখেন তো এবার ঠিক আছে? জুড বলে, না, আপনি রুটিটা বেশি ফ্রাই করে ফেলছেন, তাছাড়া আমার নাস্তা করার সময় অনেক বেশি পেরিয়ে গেছে, আমি এখন নাস্তা করব না। মেয়েটা তো রেগে আগুন হয়ে গিয়ে বলে, এই শালা হারামি, তুই এখান থেকে এখনই ভাগ, তোর আমার দোকানের খাবার খাওয়া লাগবে না, আর জীবনে আমার দোকানে যদি আসিস তাহলে তোর ঠ্যাং ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করবো। জুডার কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে জুডের বাবা তার ওয়াইফ মারিয়াকে নিয়ে ওই ভাড়াটিয়াকে কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় সেই সলা পরামর্শ করতে লাগে। সে মারিয়াকে বলে, দেখো মারিয়া, এর সাথে রাগারাগি করে কোর্ট কাচারি করে কোনো লাভ নেই, বুঝলা? একে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। এর মাঝেই জুড বাসায় আসলে জুডের বাবার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তখন জুডের রুমে এসে একটা বই হাতে নিয়ে বলে, বাহ জুড, এই বইটা তো খুব সুন্দর, আমি তোকে এইরকম আরো অনেক বই কিনে দেব, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বাবা, বলো না। এরপর সে জুডকে রুমের জানলা দিয়ে ভাড়াটিয়ার বাসা দেখিয়ে কি যেন একটা বলে, আর তখনই সিন চলে যায় ভাড়াটিয়ার ঘরে। সেবাস্টিন লাল পানি পান করতে করতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছে। এর মাঝে জুড সেখানে এসে বলে, এই যে আঙ্কেল, এই বাসায় থাকতে হলে আপনার কিছু রুলস মানতে হবে। রুলস নাম্বার 1, রাত্রি 10টার মধ্যে বাসার সমস্ত লাইট অফ করে দিতে হবে। রুলস নাম্বার 2, এই বাসার মালিকের পারমিশন না নিয়ে এখানে কোনো গেস্ট আনা যাবে না। সেবাস্টিন বলে, এটা আবার কে? আর এসব কি বলে? এই দেখো না যে আমি টিভিতে ম্যাচ খেলা দেখছি, তুমি এখানে এসে চিল্লাচিল্লি করো কেন? হ্যাঁ, তুমি কে? আমার নাম জুড, আমার বাবা আপনাকে বাসা খালি করতে বলছিল, মনে আছে? ও, তুমি এই বাড়ির মালিকের ছেলে? জি। আচ্ছা ঠিক আছে, এখন খেলা দেখি তো, পরে তোমার সাথে কথা বলবো, তুমি এখন যাও। জুড বলে, আঙ্কেল, এই বাসায় কোনো নেশা করা চলবে না, আর রাত্রি 7টার পর কোনো প্রকার গান এই বাসায় গাওয়া যাবে না। আরে ভাই, তুমি এখন যাও, ইন্ডিয়া হেরে গেলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তোমার সব কথা আমি পরে শুনবো। আপনার টাকা লস হয়ে যাবে মানে? এই বলে সে সেবাস্টিনের কাছে আগিয়ে আসলে সেবাস্টিন বলে, দেখো এই ম্যাচে কে কত রান করেছে সব দেখাচ্ছে। জুড বলে, আমি এই রান ক্যালকুলেশন করে এবং পাকিস্তানের খেলোয়াড়দের অতীতের ম্যাচে কে কত রান করেছে সেই সব কিছু দেখলে আমি বলে দিতে পারবো যে খেলায় কে জিতবে। এর মাঝেই একটা মেয়ে সেখানে আসলে জুড এই বাসায় ভাড়া থাকার নিয়মকানুনের কাগজটা সেবাস্টিনের সামনে রেখে সেখান থেকে চলে যেতে লাগলে মেয়েটা বলে, ওই তুমি এখানে কি করো? তুমি আজকে আমার দোকানে নাস্তা করতে গিয়েছিলে না? জুড কিছু না বলেই সেখান থেকে চলে যায়।
এদিকে সেবাস্টিন সেই নিয়মকানুনের কাগজটা তার মেয়ে ক্রিস্টালের হাতে দিয়ে বলে, এরা ভালো করে পড়ে দেখতো কি বলেছে এখানে। ক্রিস্টাল সেই কাগজটা ভালোভাবে পড়তে থাকে। আর সিন চলে যায় সেদিন রাতে। ক্রিস্টাল আর তার বাবা রাত্রে বাসায় ফিরে দেখে যে তাদের বাসার সমস্ত লাইট অফ। কি ব্যাপার, সব জায়গায় তো কারেন্ট আছে, তাহলে আমাদের ঘরের লাইট অফ কেন? এইসব ভাবতে ভাবতে তারা ইলেকট্রিসিটির বোর্ডের কাছে গিয়ে দেখে যে কে যেন ফিউজ খুলে নিয়ে চলে গেছে। এদিকে ডোমরি মারিয়াকে নিয়ে নিশ্চিন্তে ঘুম দিয়েছে। আজকে রাতে তাদের আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু এ কি, একটু পরেই হঠাৎ কিসের আওয়াজে যেন ডোমরির ঘুম ভেঙে যায়। আর সে ভয়ে খাটের উপর লাফ দিয়ে উঠে বসতে গেলে খাটের নিচে পড়ে যায়। স্বামীর কাণ্ড দেখে মারিয়া তো অবাক। কি ব্যাপার, কি হয়েছে তোমার? ডোমরি কোনো কথা না বলে রুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে ভাড়াটিয়া পাগলের দল আবার খেপছে। আর আজকে প্রতিদিনের থেকে আরো বেশি জোরে জোরে তারা চিল্লামিল্লি করতে করতে গান করছে। সঙ্গে আরো কিছু লোক কোথা থেকে যেন হায়ার করে নিয়ে আসছে। ডোমরি এই অবস্থা দেখে পুলিশকে ফোন করলে পুলিশ সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসে। ডোমরি মনে একটা আলাদা শান্তি নিয়ে তার বউকে বলে, আমার একটা ব্লাড প্রেশারের ওষুধ দাও, না হলে আবার প্রেশারটা বেড়ে যাবে। এইটা খেয়ে এখন নিশ্চিন্তে ঘুমাবো, এবার তোরা পুলিশের ঠেলা সামলা। এই বলে সে যখন ওষুধ খেতে যায় ঠিক তখনই আবার উচ্চস্বরে গান বেজে ওঠে। ডোমরি তো অবাক। সে বাইরের দিকে তাকিয়ে দেখে ক্রিস্টাল পুলিশদের লাল পানি খাওয়াচ্ছে, আর তারাও তাদের গানের আসরে যোগ দিছে। ডোমরি আর কি করে, তাদের রাতের ঘুম আর হয় না। পরদিন সকালে জুড আবার ক্রিস্টালদের দোকানে এসে উকি মেরে দেখে ক্রিস্টাল তার বন্ধুদের নিয়ে গান প্র্যাকটিস করছে। জুড ধীরে ধীরে দোকানের ভিতর আসলে ক্রিস্টাল জুডকে বলে, কি ব্যাপার, তোমার আজকে আবার কি চাই? না না না, মানে বাবা বলেছে যে তোমার সাথে আমার বন্ধুত্ব করতে হবে, তুমি আমার বন্ধু হবে। বন্ধু তোমার সাথে? আমি? সত্যি হাসালে। আমি জীবনে কখনো তোমার মতো বন্ধু চাই না। বাবা বলেছে যে শত্রুদের সাথে সবসময় বন্ধুত্ব করতে হয়, তাই তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ও তাই বুঝি? তা বাপ বেটার এর পরের প্ল্যান কি? বাবা বলেছে তোমার সাথে আর তোমার বাবার সাথে বন্ধুত্ব করতে। যদি ভালো বন্ধুত্ব হয়ে যায় তাহলে আমার বাবা তোমার বাবাকে বাসা ছাড়তে বলবে, আর তখন তোমার বাবা মুখের উপর আর না বলতে পারবে না। বাবু, তোমার সাথে এত খেলা করার সময় আমার নেই, তুমি এখান দিয়ে যাও। কিন্তু জুড সেখান থেকে না গিয়ে বরং তার ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে ক্রিস্টালকে বলে, তোমার বাবাকে এই কাগজগুলো দিও, তাহলে এবার থেকে তোমার বাবার ম্যাচে টাকা লাগাতে সুবিধা হবে। আমি অনেক হিসাব নিকাশ করে বের করেছি যে পাকিস্তান এই ম্যাচে জিতে যাবে। এই শোনো, আমার বাবার তো খেয়ে দেয়ে কাজ নাই, তোমার কথা মতো ম্যাচে টাকা লাগাবে। ভাবছো কি তোমাদের শয়তানে বুঝি না? হ্যাঁ, আমার বাবার টাকা পয়সা লস করতে চাও তাই না? তুমি এখান থেকে যাবা নাকি ঘাট ধরে বের করে দিব? জুড কোনো কথা না বলে সেই কাগজপত্রগুলো সেখানে রেখেই চলে যায়। ওই দিন রাতে জুড সেবাস্টিনের ঘরে গেলে সেবাস্টিন জুডের সেই কাগজপত্রগুলো দেখতে দেখতে বলে, আচ্ছা জুড, এসব হিসেব নিকেশ সব কি তোমার মাথা থেকে বেরিয়েছে? জি, আমিই করেছি। সত্যি কি পাকিস্তান এই ম্যাচে জিতে যাবে? 100% গ্যারান্টি পাকিস্তান এই ম্যাচে জিতে যাবেই। এর মাঝেই জুডকে তার বাবা ডাক দিলে জুড বাসায় ফিরে আসলে জুটের বাবা বলে, কি ব্যাপার, তুমি এত রাত পর্যন্ত ওই বাসায় কি করো? তোমাকে আমি শুধু বলছি ওদের সাথে বন্ধুত্ব করতে, বেশি ক্লোজ হতে বলিনি, বুঝছো? জুট কোনো কথা না বলে তার রুমে চলে যায়। এদিকে সেবাস্টিন তো অবাক, পাকিস্তান সত্যি সত্যি এই ম্যাচে জিতে গেছে। তাই সে তার মেয়েকে ডেকে বলে, ক্রিস্টাল ক্রিস্টাল, জুট সত্যি একজন জিনিয়াস, পাকিস্তান সত্যি সত্যি জিতে গেছে, ছেলেটার ক্ষমতা আছে। এরপর সেবাস্টিন অনেক বইপত্র ঘেটে এটা আবিষ্কার করে যে জুট সেই রকম একটি ছেলে যার লোকজনের সাথে কথা বলার দক্ষতা কম থাকলেও তাদের ব্রেন অত্যন্ত প্রখর হয় এবং এরা অত্যন্ত ভালো মানুষ হয়। আইজ্যাক নিউটন থেকে শুরু করে বিভিন্ন সায়েন্টিস্টদের মধ্যেও এই গুণাগুণগুলো লক্ষ্য করা যেত। এই কথা সে ক্রিস্টালকেও জানায়। আর এরপর থেকেই ক্রিস্টালের সঙ্গে জুডের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। ক্রিস্টাল ধীরে ধীরে জুডকে শেখাতে লাগে যে কিভাবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। একদিন খুব সকালে জুড যখন ঘুমাচ্ছিল তখন কোনো কিছুর একটা আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে যায়। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ক্রিস্টাল তাকে ইশারায় বলছে, আমি কি তোমার ঘরের ভিতর যাব? জুড বলে, না না, আমার ঘরে আসতে হবে না। এই বলে সে সেখান থেকে সরে আসলে ক্রিস্টাল পাঁচিল টপকে ঘরের চালের উপর দিয়ে জানলা থেকে ঘরের ভিতর প্রবেশ করে। ঘরে প্রবেশ করে জুটের ভিডিও ক্যামেরাটা হাত দিয়ে বলে, ক্যামেরা দিয়ে কি করো? জুট বলে, আমি প্রতিদিন যে যে কাজগুলো করি এবং যা যা আমার ভালো লাগে সেই সব কিছু বলে আমি প্রতিদিন এই ক্যামেরায় নিজের একটা ভিডিও করে রাখি। কিন্তু কেন? আমার ভালো লাগে তাই। তুমি এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না, এগুলো আমার একদম পছন্দ না।
ওকে ঠিক আছে, আমি যেটা বলতে এসেছি শোনো। আজকে রাতে আমাদের একটা পার্টি আছে, সেখানে গান নাচ খাওয়া দাওয়া অনেক মজা হবে। তুমি রাত্রি 8টার সময় আমার দোকানের সামনে আসবা, আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব। আমি পার্টি পছন্দ করি না, আমি অত কিছু জানতে চাই না, তুমি আমার সাথে পার্টিতে যাবা ব্যাস। এই বলে সে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে ধীরে ধীরে আবার তার বাসায় ফিরে যায়। ওই রাতে জুট রেডি হয়ে 8টা বাজার অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে সেটা টেরই পায় না। এদিকে ক্রিস্টাল জুটের জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরও জুট যখন সেখানে যায় না, তখন সে রাগে কটমট করতে করতে বাসায় এসে একটা ঢিল জুটের বাসার জানলার উপর মারে। আর কাজ ভাঙার আওয়াজ শুনে জুট ঘুম থেকে লাফ মেরে উঠে দেখে ক্রিস্টাল চিল্লাচিল্লি করছে আর বলছে, এই সারা জুটের বাচ্চা, বাইরে বেরা, তোকে আজকে শেষ করে দিব। চিল্লামিল্লির আওয়াজ শুনে ক্রিস্টালের বাবা তাকে ঘরের ভিতর নিয়ে যেতে লাগলে ক্রিস্টাল বলে, বাবা তুমি আমাকে ছাড়ো তো, আমি শালা ওই মোটু সায়েন্টিস্টের দফা আজকে রফা করে দিব। জুট তো ভয় পেয়ে চোরের মতো জানলার ফাঁক দিয়ে ক্রিস্টালের ভাবসাব দেখতে লাগে। ক্রিস্টাল ঘরে গিয়ে জুরের দেওয়া সেই ম্যাচ খেলার কাগজপত্র এবং ঘরের অন্যান্য জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিতে লাগলে তার বাবা তাকে কোনো রকম শান্ত করে। পরদিন সকালে জুড ক্রিস্টালদের বাসায় গিয়ে ক্রিস্টালকে খুঁজতে লাগলে ক্রিস্টালের বাবা তাকে বলে, জুড তুমি ক্রিস্টালের সাথে আর মেলামেশা করো না, তোমরা কখনোই একে অপরের ভালো বন্ধু হতে পারবে না, কারণ তুমি একটা অন্য জগতে আছো আর ক্রিস্টাল আছে সম্পূর্ণ আলাদা আর একটা জগতে। তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হওয়া অসম্ভব। না আঙ্কেল, আমি ওর সাথে দেখা করতে চাই। ক্রিস্টালের বাবা তখন জুটকে নিয়ে সমুদ্রের পাশের সেই দোকানে গেলে ক্রিস্টাল জুটকে দেখে তার সাথে কোনো কথা না বলেই কাঁদতে কাঁদতে দোকান থেকে বাইরে বেরিয়ে যায়। ক্রিস্টালের বাবা বলে, জুট একটু অপেক্ষা করো, ও একটু শান্ত হলেই এখানে ফিরে আসবে, তারপর তোমার যা বলার ওর সাথে বলো। জুট চুপচাপ দোকানেই বসে থাকে। এর মাঝেই ক্রিস্টাল ফিরে আসলে জুট বলে, আই এম সরি, আমি আসলে কালকে ঘুমিয়ে পড়েছিলাম। ক্রিস্টাল বলে, আমিও খুব সরি মোটু সায়েন্টিস্ট, আসলে আমিও কালকে খুব রেগে গেছিলাম তো, তাই তোমার ঘরের জানলার কাজ ভেঙে দিছি। তোমার আমার উপরে খুব রাগ হচ্ছে তাই না? না না, আমি রাগ করি না। আমরা কি তাহলে এখনো বন্ধু থাকবো? হ্যাঁ, আমরা এখনো বন্ধু থাকবো। কিন্তু কেন? আসলে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই তাই। এই কথা শুনে ক্রিস্টাল তো হেসেই পাগল হয়ে যায় আর বলে, মোটা সায়েন্টিস্ট একটা। আর এভাবেই জুডের সঙ্গে কিসের যেন এক অদৃশ্য মায়ায় ক্রিস্টাল জড়িয়ে পড়ে। জুডকে ছাড়া যেন তার এক মুহূর্তও ভালো লাগে না, সব সময় জুডের সঙ্গেই থাকতে যেন তার বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝে রাত্রে জুড যখন ঘুমায় তখন জানলা টপকিয়ে ক্রিস্টাল জুডের ঘরে চলে আসে তাকে ভয় দেখানোর জন্য। আসলে এইসব বদমাইশি করে ক্রিস্টাল খুবই খুশি হয়। তো একদিন ক্রিস্টাল পেপারে একটি চাকরির বিজ্ঞাপন দেখে জুডকে বলে, জুড এই চাকরির জন্য যে যে কোয়ালিটিগুলো চাওয়া হয়েছে তা সব কিছু তোমার মধ্যে আছে, তুমি প্লিজ এই চাকরির জন্য অ্যাপ্লাই করে দাও, দেখবে তুমি সত্যিই চাকরিটা পেয়ে যাবে। না ক্রিস্টাল, আমি ইন্টারভিউ তো পাস করতে পারবো না, আমি তো ভালোভাবে কথাই বলতে পারি না। আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর এরপর থেকেই ক্রিস্টাল জুডের ট্রেনিং নেওয়া শুরু করে, কিভাবে ইন্টারভিউতে কথা বলতে হবে, কোন ড্রেস পরতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ কীরকম করতে হবে, সব কিছুই একে একে ক্রিস্টাল জুডকে শিখিয়ে দিতে লাগে। একসময় জুডের ইন্টারভিউ দেওয়ার দিনও চলে আসে। ইন্টারভিউ দেওয়ার পর কর্তৃপক্ষ জানায় যে সে ইন্টারভিউতে পাস করতে পেরেছে কিনা সেটা তাকে পরে চিঠি অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে। ইন্টারভিউ দেওয়ার পর জুড ক্রিস্টালকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে ক্রিস্টাল খুব খুশি, কারণ জুড এখন অনেকটা ম্যাচিওর, সে মানুষের সাথে মিশতে শিখে গেছে। এটা শুধু জুডেরই সাকসেস নয়, সাকসেসটা ক্রিস্টালেরও। আর এই আনন্দে ক্রিস্টাল যখন রাতে লাল পানি খাচ্ছিল তখন জুড বলে, ক্রিস্টাল তোমাকে আজকে দেখতে না খুব সুন্দর লাগছে। ওহ তাই নাকি মোটু সায়েন্টিস্ট, তার মানে তুমি আমাকে পছন্দ করো। জুড লজ্জায় মাথা নিচু করলে ক্রিস্টাল বলে, পছন্দ করো না ভালোবাসো? হুম হুম জুড বলে, জানি না, এটা বলা খুবই শক্ত। ক্রিস্টাল বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এই বিষয়টা খুবই ডিফিকাল্ট, না হলে তোমার মতো মোটু সায়েন্টিস্টের সঙ্গে না থাক। কথাটা পুরো শেষ না করেই ক্রিস্টাল থেমে গিয়ে একটা হাত জুডের গালে দিয়ে তাকে নিজের ঠোঁটের কাছে টেনে আনতে গেলে জুড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্রিস্টাল বলে, এই জুড জুড, ধুর এই বলদ সায়েন্টিস্টকে নিয়ে আমি আর পারি না। সিন চলে আসে কিছুদিন পরে। এখন জুডের পরিবারের সঙ্গে ক্রিস্টালদের পরিবারের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই একদিন দুই পরিবার মিলে একটি গানের আড্ডার আয়োজন করেছে। সেখানে উপস্থিত থাকবে আরও কিছু লোকজন। তো গানের সবকিছু যখন প্রায় রেডি তখন হঠাৎই জুডের বাবার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে
এবং সেই ব্যথায় সে দিক বেদিক জ্ঞান হারিয়ে পাশের পানিতেই পড়ে যায়। জুড এই দৃশ্য দেখে প্রথমে পাথর হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সবাই নীরব দর্শক হয়ে জুডের বাবার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউই তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় না। জুড তখন পানিতে লাফ দিয়ে পড়ে তার বাবাকে কোনো রকম উপরে নিয়ে আসলেও তাকে আর বাঁচানো যায় না। সে হার্ট অ্যাটাক করেছে। এরপর জুডের বাবার দাফন হয়ে যাওয়ার পর জুড তার মাকে নিয়ে আবার তাদের পুরনো বাসায় ফিরে যায় এবং সেখানে গিয়ে তাদের পুরনো ব্যবসার সমস্ত দায়িত্ব সে তার নিজের কাঁধে তুলে নেয়। ছেলেকে এত পরিণত দেখে জুডের মাও অবাক হয়ে যায়। এর কিছুদিন পর জুডের নামে একটি চিঠি আসে, যে চিঠিতে লেখা ছিল, প্রিয় জুড, সেদিন তোমার মনের অবস্থা ভালো ছিল না, তাই আমাকে না বলেই তুমি তোমার মাকে নিয়ে পুরনো বাসায় ফিরে গেলে। কিন্তু আমি তোমাকে কি করে ভুলি বলো? আমি বিদেশে একটা চাকরি পেয়েছি, 5 বছর পর আবার দেশে ফিরব। তোমাকে খুব মিস করব। আর হ্যাঁ, তোমার চাকরিটা হয়ে গেছে। তোমার এখানকার ঠিকানায় চিঠি এসেছিল। আগামী মাসেই তোমার চাকরিতে জয়েন, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে এসো। 5 বছর পর আবার তোমার সাথে দেখা হবে। ভালো থেকো, মোটু সায়েন্টিস্ট। জুডের চাকরির খবর পেয়ে তার মাও খুব খুশি হয়। এরপর তারা আবার গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং চাকরিতেও জয়েন করে যায়। এরপর কেটে যায় আরও কয়েকটা মাস। একদিন সেবাস্টিনের সাথে জুড যখন সমুদ্র সৈকতের সেই দোকানের সামনে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ ক্রিস্টালের কুকুর দূরে কাউকে দেখতে পেয়ে তার দিকে দৌড়ে যেতে থাকলে জুড এবং সেবাস্টিন সেদিকে তাকিয়ে দেখে যে ক্রিস্টাল ফিরে এসেছে। জুডের আনন্দ তো আর ধরে না। সে যেন হারিয়ে যাওয়া খুব দামি একটা রত্ন আবার ফিরে পেয়েছে। তাই সে আনন্দ ভরা মুখ নিয়ে পিছনের সব কিছু ফেলে রেখে যখন ক্রিস্টালের দিকে এগিয়ে যেতে থাকে, তখন ক্রিস্টালও জুডের দিকে হাসি হাসি ফেসে এগিয়ে আসে। আর এই দৃশ্য দূর থেকে ক্রিস্টালের বাবা আর তার বন্ধুরা দেখতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভালোবাসি না বলেও এক সমুদ্র ভালোবাসা যায়, কাছাকাছি না গিয়েও অনেক কাছে থাকা যায়। এই মুভিটা তারই একটা প্রমাণ। দেখুন না, ছেলেটাকে প্রথমে কেউই ভালোবাসতো না, কেউই তার কথা সহ্য করতে পারতো না। সে নাকি খুব বেমানান ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন একটি জায়গায় নিয়ে আসলো যে সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ল, আর ভালোবাসাও তাকে খুঁজে নিল। তো জীবনে এরকমই হয়, যখন আপনার মনে হবে না যে আপনার পাশে কেউ নেই, আপনাকে কেউ ভালোবাসছে না, আপনি একটু বোকা বোকা টাইপের কিংবা মোটা, তখন দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে ঠিকই কাউকে না কাউকে জুটিয়ে দেবেই। কেউ না কেউ আপনার জন্য কোথাও অপেক্ষা অবশ্যই করছে, যে এসে আপনার জীবনটা সম্পূর্ণ পাল্টে দিবে। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। টাটা।